বাংলাদেশে আপনারা দেখেছেন বিগত ১.৫ দশকের উপরে একটি স্বৈরাচারী শাসন তারা চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল। বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, বাংলাদেশের মানুষের রাইট অফ অ্যাসোসিয়েশন হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। এক কথায় বলতে গেলে, আমি যেটা একটু আগেও বলেছি, তারা এই দেশকে একটি স্বৈর শাসনে পরিণত করেছে। আপনারা দেখেছেন দীর্ঘ ১৫ বছর যাবৎ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, সর্ববৃহত্তম এই কারণে বলছি যে বাংলাদেশের তৃণমূলের সমর্থন, বাংলাদেশে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যতটুকু পেয়েছে আমরা গর্ব ভরে বলতে পারি আর কোনো রাজনৈতিক দল সেভাবে সমর্থন পায়নি। এবং সেই রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে। এবং তার চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন বিগত ২০২৩ সালের ২৮শে অক্টোবর পল্টন অফিসের সামনে কিভাবে একটি রেইন অফ টেরর সৃষ্টি করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার। এবং আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে সেখানে কি বলা হয়েছিল, সেখানে সেই ২৮শে অক্টোবরকে বলা হয়েছিল সেখানে একটি অত্যাচারী শাসন, গণতন্ত্রের মৃত্যু ঘটানোর জন্যে সেখানে ঝাঁপিয়ে পড়েছিল অসুরের মতো। পরবর্তীতে আপনারা দেখেছেন ২০২৩ সালের ২৮শে অক্টোবরের পর বিএনপি তথা গণতন্ত্রকামী যত দলগুলো বাংলাদেশে আছে আমরা এক হয়ে আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের পুরোভাগে ছিল কিন্তু ছাত্রদল। এবং সেই ছাত্রদল তথা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ, গণতন্ত্রকামী ছাত্র সমাজ, তারা পরবর্তীতে তারা যখন কোটা আন্দোলন শুরু করে, সেই আন্দোলন আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশের, অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য। আজকে সেই কথাটি নতুন করে বলতে হবে, একটু ইতিহাসে ফিরে যেতে হবে আমাকে। বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। ১৯৪৮ সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল তার বক্তব্যের বিরোধিতা করিয়ে তার দাঁড়িয়ে উঠেছিল, বলেছিল রাষ্ট্রভাষা বাংলাটা। এবং যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন ১৯৫২ ভাষা আন্দোলন, তৎপরবর্তী ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, তৎপরবর্তী ১৯৬৯ সালের স্বাধীনতা আন্দোলনের যে পূর্বসূরি ছাত্ররা যখন আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে ৭১ সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুতে অগ্রগণ্য ছিল ছাত্র সমাজ। এবং সেই ছাত্ররা পরবর্তীতে স্বাধীনতার পরে আবার তারা ফুসে উঠেছিল ৭২ থেকে ৭৫-এর অন্যায়ের বিরুদ্ধে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পরে নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের পরে যখন নতুন করে একটি গণতন্ত্রকামী বাংলাদেশ জাতীয়বাদী দল, বাংলাদেশি যে জাতীয়তাবাদ, সেই ভিত্তিতে তিনি গড়ে তোলেন, তখন সৃষ্টি হয়েছিল জাতীয়তাবাদ। আজকে সেই ছাত্র দলের
41 বর্ষ আমরা উদযাপন করতে এখানে এসেছি। আপনারা জানতে চেয়েছেন কেন এসেছি, তারপরে বলছি। এখানে আরেকটু বলা প্রয়োজন, আপনারা জুলাই আগস্টে যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তথা ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। তারা কিন্তু তখন রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়ে। এবং ছাত্র পরিচয়ে আমি একটি ছোট্ট উদাহরণ দেব। আমার জেলার নরসিংদীতে 19শে জুলাই যেদিন জেল ভেঙে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তৎকালীন আওয়ামী সরকার দিয়েছিল, তারা জেল ভেঙে যেদিন বেরিয়ে এসেছিল, সেদিন একদিনে 24 জন তরুণ যুবকের রক্ত সেখানে পতিত হয়েছিল। সেই রক্তের বিনিময়ে সেই 24 জন ছাত্রের প্রত্যেকে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সাথে। তারা কিন্তু সেদিন বিএনপির পরিচয় দেয় নেই, তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল, রক্ত বিসর্জন দিয়েছিল। কি কারণে? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে, এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে, এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে যে জনগণের কাছে এই বাংলাদেশ, যে জনগণের বাংলাদেশ, সেই বাংলাদেশে পুনরায় জনগণের সরকার প্রতিষ্ঠিত। স্যার, নতুন বছরে আপনারা দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। নতুন বছরে কি প্রত্যাশা করছেন? বাংলাদেশে গণতন্ত্র ফিরবে কিনা? একথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে, এটা কিন্তু কারো বলে দেবার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, একজন যাবে আরেকজন আসবে। এবং আমরা এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমাদের রয়েছে যে এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে তারা ক্লাসে ফিরে যাবে। যারা লেখাপড়া সুসম্পন্ন করেনি তারা লেখাপড়া সম্পূর্ণ করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে, এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। এটাই আমাদের গতকাল বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন তারা চায় না, আপনারা কি চান? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়, এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে। এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে, এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।